Hi, my dear students of class 12 all over West Bengal. Welcome to my YouTube channel. I, Ashish Bishwas, a teacher of English of Borojiakur, PCA High School, Shantipur Block, Nadia District. I am a teacher of English, but today I am not going to teach English. Today I am here for your education subject for class 12, chapter 4. আজকে আমি তোমাদের এডুকেশন নিয়ে এসছি। আশা করি this video will help specially for class 12 and it will also be helpful for the B.Ed students and for the students of MA in education, and also it will be helpful for the students of graduation in education honors. যাই হোক, ক্লাস 12কেই সামনে রেখে আমার এই ভিডিওটা। আমি আজকে যেই চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার ক্লাস 12-এর ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। ভারতের সংবিধানে যে শিক্ষা সংক্রান্ত কতগুলো ধারা রয়েছে, যেই ধারা বলে কেন্দ্র এবং রাজ্য সরকার এবং স্থানীয় যে প্রশাসন আমাদের শিক্ষা পরিচালনা করছেন বা আমরা শিক্ষা পরিচালনা করছি টিচাররা এবং ছাত্ররা শিক্ষা লাভ করছেন, সে সম্পর্কে যে ধারাগুলি আছে সেই ধারাগুলি তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমরা জানি ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান। এই জন্য ভারতকে বলা হয় ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহত্তম গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ, কারণ এখানে 100 কোটি ভোটার এবং সংবিধানের 450টি ধারা এবং অসংখ্য উপধারায় পরিণত। আমরা আমাদের আলোচ্য বিষয় যে কোন কোন ধারায় শিক্ষা সম্পর্কে উল্লেখ আছে। আমাদের এই সংবিধান, মূল যেই সংবিধান ছিল সেখানে 395টি ধারা, 8টি তপশিলি ও একটি প্রস্তাবনা বা প্রিয়াম্বল ছিল। সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন করতে করতে আজকে সংবিধান 395 থেকে ধারা 450-এর উপরে দাঁড়িয়েছে এবং তপশিলি বা শিডিউল 8টা থেকে বেড়ে দাঁড়িয়েছে 12টা, প্রিএমবেল একটাই আছে। এই যাবৎ প্রিএমবেল একবারই সংশোধিত হয়েছে। ভারতের প্রিএমবেলে লেখা আছে আমরা ভারতের জনগণ। সেখানে বলা ছিল ভারত সার্বভৌম সাধারণতান্ত্রিক গণতন্ত্র। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান, সেই সংশোধনের মাধ্যমে সার্বভৌম সাধারণতান্ত্রিক গণতন্ত্রের সঙ্গে ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র কথাটি জুড়ে দেওয়া হয়। যাই হোক, সেটাও আমাদের শিক্ষার বিষয় যে আমরা সেকুলার এডুকেশন করব, আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজতান্ত্রিক হবে। যাই হোক, আমি এক এক করে আমাদের যে বিষয় শিক্ষা ব্যাপারটা সেগুলো আমরা আলোচনা করব। আমাদের সংবিধানের 3য় অধ্যায়টি আমরা জানি মৌলিক অধিকার। 4র্থ অধ্যায়টি বিশেষ করে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অ্যান্ড 3rd যে পার্ট ফান্ডামেন্টাল রাইটস, যে রাইটস ছাড়া আমরা চলতে পারি না। আরেকটা যে এই সংবিধানকে বিশ্লেষণ অ্যান্ড ব্যাখ্যা করার জন্য যে মূল প্রস্তাবনা, সেটাও কিন্তু একটা আমাদের কাছে একটা
সত্যনিষ্ঠা পূর্ণ এক সংকল্প। অধ্যাপক ধীরেন্দ্রনাথ সেন তিনি বলেছেন আমাদের এই প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প। ঠাকুরদাস ভার্গব তিনিও একটা দারুণ কথা বলেছেন এই প্রস্তাবনা সম্পর্কে। তিনি বলেছেন সংবিধানের সন্নিবিষ্ট একটি মূল্যবান রত্ন। তাহলে এটাও কিন্তু একটা সংবিধানের পার্ট এই প্রস্তাবনাটা। যাই হোক, আমি ধারাগুলো একটু একটু করে তোমাদের বলছি আর ব্যাখ্যা করছি। সংবিধানের 15-এর 1 নম্বর ধারা, ধারা নম্বর 15, উপধারা 1, সেখানে নারী শিক্ষার অধিকারের কথা বলা আছে পরিষ্কার করে। সেখানে বলা হচ্ছে কোনো রকম নারী শিক্ষার ক্ষেত্রে কোনো রকম নারী ভেদ বিচার করা যাবে না, লিঙ্গ ভেদ বিচার করা যাবে না। The state shall not discriminate any citizen on ground only of sex, কোট আনকোট। তাহলে 15-1 নম্বর ধারায় আমরা একটি পেলাম যে নারী শিক্ষার কথাটা এখানে স্ট্রেস দিয়ে পরিষ্কার করে বলা আছে। তাহলে এটা একটা ইনস্ট্রুমেন্ট, ইটস আ ওয়েপন ফর আওয়ার উইমেন, ফর আওয়ার গার্লস। আর্টিকেল নম্বর 14, 14 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটি, ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে আছে। সেখানে বলছে যে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সুরক্ষিত হওয়া। অর্থাৎ এখানে জাত পাত কোনো কিছু দেওয়া হবে না, সবাই আইনের দৃষ্টিতে সমান এবং আইন কর্তৃক সমানভাবে সুরক্ষিত হবে। কোনো রকম জাত পাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ, ভাষা কোনো রকম বিভেদ করা যাবে না। রাষ্ট্রপতি থেকে একজন সামান্য ঝাড়ুদার পর্যন্ত সকলেই সংবিধান এবং আইনের অধীন। তাহলে আমরা এটা পরিষ্কার করে বুঝতে পারছি। সংবিধানের 15 নম্বর ধারা, আগে বললাম 15-1, 15 নম্বর ধারায় বলা আছে যে জাতি, ধর্ম, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমান অধিকারের কথা বলা আছে। কোনো নাগরিকের সঙ্গে কেবলমাত্র তার ধর্ম, জাতপাত, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্যমূলক আচরণ করা চলবে না, পরিষ্কার করে বলা যাচ্ছে। এবং এই কারণে কোনো দোকান, রেস্তোরাঁ, হোটেল, বিনোদনের স্থানে প্রবেশাধিকার থেকে এবং রাষ্ট্রের আর্থিক আনুকূল্য সম্পূর্ণ বা আংশিকভাবে নির্মিত বা সাধারণের ব্যবহারের জন্য নির্মিত কূপ, জলাশয় ইত্যাদিতে প্রবেশাধিকারের ক্ষেত্রে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। আর্টিকেল নম্বর 16, সরকারি চাকরির ক্ষেত্রে, পড়াশোনার শেষে আমরা সবাই চাই একটা সরকারি চাকরি। এই চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সবাই চাকরি পাবে, কিন্তু সেই চাকরির ক্ষেত্রে জাত পাত, ধর্ম, ভাষা, লিঙ্গ ইত্যাদির ভেদাভেদ করে বা কোনো একটি কারণে চাকরি থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। 16 নম্বর ধারায় এটা পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে। আমি ইন জেনারেলি বলছি ধারাগুলো। 29 নম্বর ধারায় যা পরিষ্কার করে বলা আছে, 29 নম্বর ধারায় বলা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধিকার রক্ষার বিষয়ে। 29-1 ধারায় বলা আছে ভারতের যে কোনো স্থানে বসবাসকারী নাগরিকদের কোনো অংশের যদি পৃথক ভাগ বা নিজস্ব সংস্কৃতি থাকে তাহলে তাদের ওই সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে। বা সংখ্যালঘু সংস্কৃতি যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, এদের ক্ষেত্রে ILP আছে, ইনার লাইন পারমিট। এখানে যেতে গেলে আগে ইনার লাইন পারমিট, যেমন বিদেশে যেতে গেলে ভিসা করতে হয়, ঠিক তেমনি অরুণাচলে যেতে গেলে ইনার লাইন পারমিট আগে থেকে নিতে হয়। কারণ ওদের নিজস্ব সংস্কৃতি যাতে ধ্বংস না হয় তার জন্য ভারত সরকার, ব্রিটিশ সরকার দিয়ে গেছিল, ভারত সরকার সেই কন্টিনিউটিটা এখনও বজায় রেখেছে ওদের সুবিধার্থে, সেটা এখনও চলছে। তাই ওদের সংস্কৃতি যাতে নষ্ট না হয়, ওদের সংস্কৃতি যাতে ওরাই বজায় রাখতে পারে, তার জন্য এই ইনার লাইন পারমিটটা চালু আছে। ওখানে গিয়ে কেউ যেন ব্যবসা বাণিজ্য বসবাস করতে, স্থায়ীভাবে বসবাস করতে না পারে, এই ব্যবস্থাটা করে দেওয়া আছে 29-1 নম্বর ধারা বলে।
29(2) ধারায় বলা আছে যে সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতি, ধর্ম, ভাষা এগুলির যে কোনো একটি বিষয়ের অজুহাতে কোনো ব্যক্তিকে বা কোনো ভারতীয় নাগরিককে, বিদেশি নয়, কোনো ভারতীয় নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। জাত, পাত, ধর্ম, লিঙ্গ, তুমি এসসি, তুমি এসটি, তুমি মুসলিম, তোমাকে আমি এই স্কুলে ভর্তি নেব না, যদি সেটা সরকার পোষিত হয়, সরকার সাহায্যপ্রাপ্ত হয় বা সরকারি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হয়, তাহলে এই রুলসটা প্রযোজ্য। ধারা নম্বর 30, আর্টিকেল 30, সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। 30(1) ধারায় বলা হয়েছে সমস্ত ধর্মগত, ভাষাগত সংখ্যালঘুদের, ধর্মগত ও ভাষাগত, মাইন্ড ইট, ভাষাগত ও ধর্মগত সংখ্যালঘুদের নিজেদের পছন্দ মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করার অধিকার থাকবে। মুসলিমরা যেরকম মাদ্রাসা করতে পারে, সংখ্যালঘু সম্প্রদায় তাই, ঠিক তেমনি ভাষাগত কি, যেরকম পশ্চিমবঙ্গের সাঁওতালি ভাষা, ওদের জন্য অনেক, নদিয়া জেলা যেমন একটা স্কুল আছে অলচিকি, ওদের যে ভাষা হচ্ছে অলচিকি, তো সেই বিদ্যালয়ে শুধু অলচিকি শেখানো হবে, অলচিকি মাধ্যমেই শেখানো হবে, এবং যে টিচাররা নিয়োগ হবে তাদেরকে অলচিকি ভাষা জানতে হবে, তবেই তারা সেখানে যেতে পারবে। তাহলে এটা ওদের নিজস্ব বিষয়, ওদের নিজস্ব সংস্কৃতি, ওদের নিজস্ব ভাষাগত ব্যাপার, তাই এটাকে রক্ষা করার দায়িত্ব ওদের উপর 30(1) নম্বর ধারা অনুযায়ী। 30(2) ধারায় বলা হচ্ছে ধর্ম ও ভাষার দিক দিয়ে সংখ্যালঘু এই অজুহাতে রাষ্ট্র কাউকে সাহায্য দান করা থেকে বিরত থাকবে না। তুমি সংখ্যালঘু, তোমাকে আমি কোনো সাহায্য করব না ভাষা এবং ধর্মগত দিক দিয়ে, এটা সরকার করতে পারে না। সবাইকেই, সংখ্যাগুরুকেও সাহায্য করতে হবে, সংখ্যালঘুকেও সাহায্য করতে হবে। 350(a), ধারা নম্বর 350(a), সেখানে পরিষ্কার বলা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের প্রাথমিক স্তরে সে যে রাজ্যে হোক না কেন, সে হিন্দি মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়াম হোক, ভোজপুরি মিডিয়াম হোক, বিহারি মিডিয়াম হোক, তামিল, কান্নাড়ি, যে মিডিয়াম হোক না কেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের প্রতিটি রাজ্যে যেখানে আছে প্রতিষ্ঠিত প্রাথমিক স্তরে তাদের শিক্ষাদানটা হতে হবে মাতৃভাষায়। কারণ আমরা জানি রবীন্দ্রনাথ বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, মাতৃভাষা ছাড়া কিন্তু পরিপূর্ণতা আসে না। তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা হতে হবে মাতৃভাষায়। পরবর্তী উচ্চশিক্ষায় আমরা অনেকে আমাদের মাতৃভাষা যেরকম বাংলা, আমরা কিন্তু MA মাস্টার ডিগ্রি বা BEd করেছি ইংলিশ ভার্সনে, কেউ জিওগ্রাফি করেছে ইংলিশ ভার্সনে, কেউ সায়েন্স করেছে ইংলিশ ভার্সনে, কেউ হিন্দি মিডিয়ামে, হতে পারে, কিন্তু প্রাইমারিটা হতে হবে সেই সংখ্যালঘু শ্রেণীর জন্য বাচ্চাদের মাতৃভাষায়। 350(a) ধারায় বলা আছে। 350(b) ধারায় পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ভাষাগত সংখ্যালঘু যারা, তাদের জন্য রাষ্ট্রপতি বিশেষ অফিসার নিয়োগ করতে পারে তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি জানার জন্য। আর্টিকেল নাম্বার 46, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতি। 46 নম্বর ধারাটি খুবই ইম্পর্টেন্ট, মাইন্ড। SC ST এবং OBC, অন্যান্য অনগ্রসর শ্রেণী যারা শিক্ষাগত দিক দিয়ে বা সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে, তাদের জন্য রাষ্ট্র বিশেষ নজর দেবে এবং তাদের বিশেষ কেয়ার করবে। এটা 46 নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে। 45 নম্বর ধারায় 45, সেখানে বলা আছে রাষ্ট্র প্রত্যেকটা শিশু, মানে অর্থাৎ 10 থেকে 14 বছর পর্যন্ত প্রতিটি শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। আর্টিকেল নাম্বার 28, 28(1) ধারায় বলা আছে সরকারি অনুদানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না।
28(2) ধারায় বলা আছে, কিন্তু যদি কোনো এন্ডাউমেন্ট বা কোনো ট্রাস্ট দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থা বা বিদ্যালয় স্থাপিত হয়, সেখানে ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে। 28(3) বলা আছে যে রাষ্ট্র অনুমোদিত বা রাষ্ট্র কর্তৃক পোষিত বা সরকার কর্তৃক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা আধা সরকারি বিদ্যালয়ে ধর্মশিক্ষার ক্ষেত্রে সেই শিক্ষার্থীর সম্মতির প্রয়োজন, কিন্তু সেই শিক্ষার্থী যদি নাবালক হয় তাহলে তার পিতামাতার সম্মতির প্রয়োজন। আর্টিকেল নম্বর 343 খুব ইম্পর্টেন্ট, এটা খুবই বিতর্কিত বিষয়, বিতর্কিত, অনেকেরই জানা নেই, অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজিং ওয়ার্ডস ইউজ করেন বা অনেকের মধ্যে ডাউট রয়েছে, সন্দেহ রয়েছে। আমরা জানি হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, আমরা অনেকেই বলি হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু সংবিধানের 343 নং ধারায় পরিষ্কার বলে দেওয়া আছে যে ভারতের সরকারি ভাষা হবে দেবনাগরী হরফে হিন্দি, অর্থাৎ হিন্দি হচ্ছে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই অফিসিয়াল মানে সমস্ত অফিসিয়াল কাজকর্ম করার জন্য, সে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা সরকারি কাজকর্ম, ক্যাবিনেট মিটিং, রাষ্ট্রপতির বৈঠক ইত্যাদি, সংবিধানের ব্যাখ্যা সব কিন্তু হিন্দি ভাষায় হয়। কিন্তু হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই কথাটা বলা নেই সংবিধানের কোথাও, শুধু বলা আছে অফিসিয়াল বা সরকারি ভাষা। তাহলে আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হলো বা দূর হলো। 345 ধারা, এবার রাজ্যের সরকারি ভাষা। 345 ধারায় বলা আছে প্রত্যেক রাজ্য আইনের মাধ্যমে এক বা একাধিক ভাষাকে বা হিন্দিকে তাদের সরকারি ভাষা হিসাবে গ্রহণ করতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত তারা আইন না করে কোনো ভাষা ঠিক করছে ততদিন হিন্দি তাদের সরকারি ভাষা থাকবে, যতদিন না ঠিক করবে তারা। পশ্চিমবঙ্গ ঠিক করে নিয়েছে বাংলা, তাই বাংলা আছে। আবার ঝাড়খণ্ড তারা ঠিক করে নিয়েছে হিন্দির পাশাপাশি বাংলা তাদের সরকারি ভাষা, তাই তাদের দুটো ভাষা সরকারি ভাষা। 346 নং ধারা অনুযায়ী খুব ইম্পর্টেন্ট, রাজ্যের সঙ্গে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ভাষা কি হবে সে সম্পর্কে বলা আছে। আপাতত একটি রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্যের বা রাজ্যের সঙ্গে কেন্দ্রের যোগাযোগের মাধ্যম হবে সরকারি ভাষা মানে হিন্দি। তবে দুটি রাজ্য যদি মনে করে তারা অন্য ভাষা ঠিক করতে পারে, অথবা তারা যদি মনে করে যে হিন্দিকে তারা মাধ্যম হিসেবে বেছে নেবে, সেটাও করতে পারে। 347 নং ধারা খুব ইম্পর্টেন্ট, রাজ্যের জনগণের জন্য সরকারি ভাষা সংক্রান্ত বিশেষ সুবিধা। রাজ্যের যথেষ্ট সংখ্যক মানুষ যদি একটি যথেষ্ট সংখ্যক কিছু বেশি মানুষ যদি তারা রাষ্ট্রপতির কাছে যদি দাবি করে যে আমাদের এই রাজ্যের বর্তমান যে সরকারি ভাষা আছে তার সঙ্গে সঙ্গে এই ভাষাটাকেও সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হোক, তাহলে সেই বিষয়ে রাজ্যকে রাষ্ট্রপতি নির্দেশ দিতে পারেন। যেরকম ঝাড়খণ্ডের সরকারি ভাষা হচ্ছে হিন্দি, সেখানে বিশেষ কিছু জনসংখ্যা বা জনগণ রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন যে এখানে বহু সংখ্যক বাঙালি বসবাস করেন, তাই বাংলাটাকেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তাই ঝাড়খণ্ডে সরকারি ভাষা হিন্দির পাশাপাশি তারা বাংলাকেও স্বীকার করে নিয়েছে। 351 নম্বর ধারা, 351 নম্বর ধারায় বলা হচ্ছে যে হিন্দি ভাষাকে প্রসার, সংরক্ষণ, এর বিস্তার করার জন্য কেন্দ্র বা রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে, মানে হিন্দিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য, এটাকে আরো উন্নত করার জন্য, আরো প্রসারণ ঘটানোর জন্য ব্যবস্থা করবে। তাহলে আমরা জেনারেলি এই সংবিধানের কিছু শিক্ষা সম্পর্কিত কিছু তথ্য পেলাম। এবার আসবো আমরা তালিকাতে। আমরা জানি শিক্ষাটা যৌথ তালিকায় আছে, কিন্তু এটা ঠিক আমাদের ভারতবর্ষের 3টে তালিকা।
পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দুটো তালিকা, আমেরিকায় দুটো, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা। ভারতবর্ষের কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। এই যুগ্ম তালিকার ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তাহলে তিনটে তালিকা, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। এই তিনটি তালিকা ছাড়া আর একটা আছে অবশিষ্টাংশ, অবশিষ্ট ক্ষমতা। এই আইডিয়াটা নেওয়া হয়েছে কানাডা থেকে। এই অবশিষ্ট ক্ষমতাটা বা অবশিষ্ট তালিকাটা সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কেন্দ্রের হাতে। যাক, সেটা যেহেতু তালিকা আকারে নেই সেহেতু সেটা আমাদের আলোচ্যের বিষয় না। আমাদের শিক্ষা সংক্রান্ত কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা নিয়ে আমরা আলোচনা করব। কেন্দ্র তালিকা প্রথমে ৬২ নং ধারায় কি বলা আছে? জাতীয় গ্রন্থাগার, ন্যাশনাল লাইব্রেরি। আমরা কলকাতায় দেখেছি ন্যাশনাল লাইব্রেরি আছে, এবং ভারতীয় জাদুঘর, ন্যাশনাল ইন্ডিয়ান মিউজিয়াম যেগুলো, সেগুলো কেন্দ্রের অধীনেই থাকবে। সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা ভারত সরকারের আন্ডারে থাকবে। আর্টিকেল নম্বর 62। আর্টিকেল নম্বর 63-তে কী বলা আছে পরিষ্কার করে? বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের আন্ডারে থাকবে, এটা রাজ্যের অধীনে নয়। আর্টিকেল নম্বর 64, বিজ্ঞান ও কারিগরি শিল্প প্রতিষ্ঠান যা কেন্দ্রের আর্থিক সাহায্যে চলে, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা যেগুলো কেন্দ্রের অর্থে বা আর্থিক সাহায্যে চলে, তার দায়িত্ব থাকবে কেন্দ্রের উপর। এটা আর্টিকেল 64-এ বলা আছে। 65-এ কি বলা আছে? পেশাগত, বৃত্তিগত, কারিগরি পঠন গবেষণার উন্নতি সংক্রান্ত প্রতিষ্ঠান কেন্দ্রের দায়িত্বে থাকবে। গবেষণা, এই রিসেন্ট আমরা দেখছি করোনা ভাইরাস নিয়ে যে গবেষণা চলছে পুনেতে, এটা যে গবেষণা, যেহেতু এটা রিসার্চ ব্যাপার, তাহলে এক্ষেত্রে এটা কেন্দ্রের অধীনে। ৬৬ নং ধারা, উচ্চশিক্ষা অথবা গবেষণাধর্মী বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন এবং যোগাযোগের দায়িত্ব কেন্দ্রের। উচ্চশিক্ষা এবং গবেষণার মানোন্নয়ন, এই বললাম কিছুক্ষণ আগে পুনেতে যে গবেষণাগুলো হচ্ছে, বিভিন্ন রিসার্চ যে সেন্টারগুলোতে, যেরকম আমরা দেখেছি যে মিসাইল গবেষণাগুলো হচ্ছে, ডিআরডিও যে গবেষণা হচ্ছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও, ডিফেন্সের জিনিসগুলো তৈরি করা হয় যেখানে, সেগুলো ডিআরডিও, সেগুলো কেন্দ্রের অধীনে। ৬৭ নং ধারা, পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত জাতীয় গুরুত্বপূর্ণ নিদর্শন, যেমন স্মৃতিসৌধ, তাজমহল বলতে পারি, প্রাচীন সৌধ যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল বলতে পারি, ইত্যাদি দায়িত্ব কিন্তু কেন্দ্রের হাতে। এগুলো কেন্দ্রই সামলাবে, এগুলো রাজ্যের হাতে নয়। এবার আমরা আসি রাজ্য তালিকা। ৬৩ নম্বর ধারায় যেগুলো বলেছি ৬২ বাদে, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ এবং ২৫ নং ধারা ব্যতীত বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষার বিষয় রাজ্য সরকারের অধীনে। কোনগুলো বাদ দিয়ে? ৬৩, ৬৪, ৬৫, ৬৬ এবং ২৫ নং ধারা বাদ দিয়ে বাকি যেই ধারাগুলো আছে বিশ্ববিদ্যালয় সহ যে শিক্ষা সম্পর্কিত বিষয় আছে, সব রাজ্যের অন্তর্গত। এবার আসি আমরা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে। ১১ নং ধারায় বলা আছে যে ৬৩, ৬৪, ৬৫, ৬৬ এবং যৌথ তালিকাভুক্ত ২৫ নং ধারা ব্যতীত বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার সব বিষয় রাজ্য তালিকাভুক্ত। ১২ নং ধারায় বলা আছে রাজ্যের অধীন এবং আর্থিক সাহায্যপ্রাপ্ত পাঠাগার বা যে মিউজিয়াম যেগুলো আছে সেইগুলো থাকবে কার আন্ডারে? রাজ্যের আন্ডারে। সেগুলো পরিচালনা করবে স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তাদের পুরোপুরি দায়িত্ব। এবার চলে আসি যৌথ তালিকাটাই কিন্তুই আমাদের মূল প্রতিপাদ্য বা আলোচ্য বিষয়। যৌথ তালিকার ২০ নং ধারায় যেখানে পরিষ্কার করে বলা আছে যে শিক্ষা সংক্রান্ত অর্থনীতি ও সামাজিক পরিকল্পনা পুরোপুরি কেন্দ্র এবং রাজ্যের হাতে থাকবে। শিক্ষা সংক্রান্ত অর্থনৈতিক ও সামাজিক যে নীতি, সেগুলো কেন্দ্রের এবং রাজ্যের হাতে থাকবে। ২৫ নং ধারা অনুযায়ী বৃত্তি ও কারিগরি শিক্ষা পুরোপুরি কেন্দ্র ও রাজ্যের অন্তর্গত।
বৃত্তি ও কারিগরি শিক্ষা। 26 নং ধারা অনুযায়ী আইন, মেকানিক্যাল এবং অন্যান্য যে পেশা সেগুলো যৌথ তালিকার অন্তর্ভুক্ত। 27 নং ধারা অনুযায়ী এই কথাটা বলা আছে। 39 নং ধারা অনুযায়ী বলা আছে পরিষ্কার করে, সংবাদপত্র, পুস্তক এবং মুদ্রণ শিল্প এটা পুরোপুরি যৌথ তালিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ বিভিন্ন রাজ্যের যেই সংবাদপত্র এবং কেন্দ্রের যে ন্যাশনাল সংবাদপত্র যেগুলো প্রকাশিত হয় সেগুলো আমরা দেখেছি যৌথ তালিকার অন্তর্ভুক্ত। খুব ইম্পর্টেন্ট লাস্ট যেটা বলবো যৌথ তালিকার বা কনকারেন্ট লিস্টের, যে লোকসভা কর্তৃক ঘোষিত জাতীয় গুরুত্বপূর্ণ যে অঞ্চল সেইগুলো ছাড়া বাকি যে আর্কিওলজিক্যাল অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু যৌথ তালিকার অন্তর্ভুক্ত। এটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে আমরা জানতে পারলাম। তাহলে আমরা যেটা দেখলাম যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা, তো তার পাশাপাশি কিছু কমন জিনিস যেটা আমি প্রথমেই বলেছি, যে যে ধারাগুলো আমরা বললাম 14 নম্বর, 15 নম্বর, 16 নং ধারা, 25, 28, 1, 28(2), 29(1), 29(2), 31, 30, 46, 45, যে আর্টিকেলগুলো বললাম 350, 351, যে ধারাগুলো বললাম সেগুলো কমন যে ধারা সেগুলো। যাই হোক, আজ এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। বাই।